ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, একটা কথা বলি। ধরো তুমি মাঠে গেলে, বললে আমি সবাইকে পিটিয়ে দেবো, ঢাক ঢোল পিটিয়ে নামলে, মিনিট পাঁচেক লড়লে, তারপর দেখলে যাকে মারতে গেছো সে একটু নড়েনি, বরং তোমার হাত পা ব্যথা হয়ে গেছে। এখন মাঠে ছাড়তেও পারছো না, থাকতেও পারছো না, কারণ মাঠে ছাড়লে সবাই তো বলবেই যে হেরে গেছো, আর থাকলে রোজ তো মার খাচ্ছই। তো এটাই হচ্ছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। আর এই গল্পটা তোমার ছিল না, এই গল্পটা আজকে পুরো আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্পের। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে অনেকটা কথা আছে, মন দিয়ে শোনো, কারণ এই জিনিসগুলো মেন স্ট্রিম নিউজ তোমাকে এইভাবে তো কেউ বলবে না। বন্ধুরা, ট্রাম্পের ইরান যুদ্ধ 40 দিন শূন্য ফলাফল। দেখো, প্রথমে বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলা শুরু করেছিল। এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত না, এর পেছনে একটা বিশাল পলিটিক্যাল ক্যালকুলেশন ছিল। ট্রাম্প মনে করেছিল ইরানকে 2-4 দিনে ভাঙিয়ে দেব, মিডল ইস্টে আমেরিকার একটা নতুন ম্যাপ তৈরি হবে, আর আমি হিস্ট্রিতে সেই প্রেসিডেন্ট হিসেবে ঢুকবো যে সত্যিকারের ডিল মেকার। মানে পুরো ব্যাপারটা ছিল একটা গ্র্যান্ড পলিটিক্যাল শো। কিন্তু কি হলো? 40 দিন কেটে গেল, আমেরিকার ইসরায়েল মিলে যত বড় বড় হামলা করলো, কিন্তু ইরান ভাঙলো না। এটা বুঝতে হবে কেন। ইরান কিন্তু রাতারাতি এই লড়াইয়ের জন্য তৈরি হয়নি। গত 10 থেকে 15 বছর ধরে ইরান জানতো যে এই দিন আসবে। তারা আন্ডারগ্রাউন্ড বাংকার বানিয়েছে, মিসাইল সিস্টেম ডিস্ট্রিবিউট করে রেখেছে এমনভাবে যে এক একটা জায়গায় হামলা হলেও বাকিগুলো সক্রিয় থাকবে। এটা একটা প্রফেশনাল মিলিটারি প্রিপারেশন। আর আমেরিকা ভেবেছিল দুটো B2 বম্বার পাঠালেই কাজ হয়ে যাবে। এখন ট্রাম্প কি করবে? এটাই সমস্যা। জিততে পারছে না, কিন্তু হারও মানতে পারছে না, কারণ ট্রাম্প এর পুরো পলিটিক্যাল আইডেন্টিটাই দাঁড়িয়ে আছে যে আমি উইনার, এই ন্যারেটিভটার ওপর। সে যদি এখন বলে চলো ইরানের সাথে সমঝোতা করি, তাহলে তার নিজের সমর্থকটা বলবে এই লোক তো উইক, এই লোক তো দুর্বল। আর যদি হামলা চালিয়ে যায় তাহলে কষ্ট তো বাড়ছেই, আমেরিকান বডি ব্যাগ তো বাড়ছে, ইকোনমিক ড্যামেজ তো বাড়ছে। আর এটাই আসল ট্র্যাপ। এই ট্র্যাপে ট্রাম্প নিজে ঢুকে গেছে, কেউ তাকে ঢোকায়নি। বন্ধুরা, আসি নেক্সট আপডেটে। ট্রাম্প আর নীতিনাথের মধ্যে যা হচ্ছে সেটা জানলে বর্তমানে আপনি চমকে যাবেন। সবচেয়ে আসল ঘটনায় আসি। আমরা সবাই ভাবি ট্রাম্প আর নীতিনাথু দুই বন্ধু, দুজনে একসাথে ইরানকে শেষ করতে চায়, কিন্তু এই ছবিটা কিন্তু পুরোপুরি বদলে গেছে। আমেরিকা মিডিয়া রিপোর্ট করছে বন্ধুরা যে কয়েক দিন আগে রাতে ট্রাম্প আর নীতিনাথুর মধ্যে একটা ফোন কল হয়েছে। আর সেই কলের পরে নীতিনাথু রীতিমতো রেগে গিয়েছিলেন। কেন? কারণ দুজনের ইন্টারেস্ট এখন আলাদা হয়ে গেছে। নীতিনাথু চাইছে যে আরও বড় হামলা, ইরানকে পুরোপুরি মিলিটারি দিক থেকে গুড়িয়ে দেওয়া। কারণ নীতিনাথু নিজের রাজনৈতিক অস্তিত্ব এই যুদ্ধের সাথে জুড়ে গেছে। ভেতরে সে জানে যে যুদ্ধ থামলে ইসরায়েলের মানুষ তাকে জিজ্ঞেস করবে এত বছর যুদ্ধ করলে কি পেলাম আমরা। এখন তার কোনো উত্তর থাকবে না। আর ট্রাম্প এখন চাইছে কোনো একটা ডিল করতে, কারণ আমেরিকার নিজের জনমত ঘুরে যাচ্ছে। আমেরিকার মানুষ বলছে কেন আমাদের ছেলেমেয়েরা ইরানের জন্য যুদ্ধ করবে, আর ইকোনমিক চাপ তো পড়ছেই। ট্রাম্প জানে 2026-এর মিড টার্ম ইলেকশনে এটা তার বিরুদ্ধে যাবে যদি যুদ্ধ চলতে থাকে। তাহলে দুজনের মধ্যে কি হচ্ছে? একজন বলছে আরো মারো, আরেকজন বলছে কোনো ডিল হোক। এই ফান্ডামেন্টাল মতভেদটাই এখন ট্রাম্প নীতিনাথুর রিলেশনে ক্র্যাক ধরিয়েছে। আর এটা ছোট ক্র্যাক না, এটা গুরুত্বপূর্ণ, কারণ এতদিন ধরে আমেরিকা ইসরায়েল অ্যালাইনমেন্টটা বা এটা কিন্তু অটুট বলা হতো, সেই অ্যালাইনমেন্ট এখন নড়ছে। আর নীতিনাথুর কথায় আসি, এই লোকের সিচুয়েশনটা একটু আলাদা করে বোঝা দরকার আপনাদের। দেখুন, আমার যা মনে হয় ইসরায়েলের ভেতরে কি হচ্ছে সেটা তুমি মেন স্ট্রিম নিউজে বেশি দেখবে না, কিন্তু ইসরায়েলের নিজের মানুষ রাস্তায় নেমে নীতিনাথের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আমি কিছুদিন আগে নিউজ পেয়েছিলাম, ইসরায়েলি জিউস যারা, এই লোকেরা নিজের ভোটার বেস, তারা বলছে যে তারা আর না, এই যুদ্ধ এখন বন্ধ করো। নীতিনাথুর বিরুদ্ধে কোর্টে কেস চলছে, তার জেল যাওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় সে কি করবে? সে দেখাতে চাইছে আমি হারিনি, আমি এখনো যুদ্ধ করছি। এটা পিওর সেলফ বলতে পারেন যে প্রিজার্ভেশন, নিজেকে রক্ষা করা। বন্ধুরা, নেক্সট আপডেট আছে সৌদি আরবে ট্রাম্পকে থামিয়ে দিল। এই মুভটা কিন্তু অনেক বড়। আসি সবচেয়ে ইন্টারেস্টিং কথা, সৌদি আরবের কথায়। এই খবরটা অনেকে বা গুরুত্ব দিয়ে দেখেনি, কিন্তু আমার কাছে এটা এই পুরো সিচুয়েশনের একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। আমার কাছে মনে হয়েছে, অনেকে গুরুত্ব দেয়নি, তবে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয়েছে। সৌদি আরবে সরাসরি ট্রাম্পকে বলে দিয়েছে বন্ধুরা যে হজের সময় ইরানে হামলা করলে চলবে না। এখন হজ মে মাসের শেষ পর্যন্ত চলবে। এই সময় পুরো বিশ্ব থেকে মুসলিমরা
সৌদি আরবেতে আসেন, এই মুহূর্তে যদি ইরান পাল্টা হামলা করে সৌদি আরবের ওপর, তাহলে সেটা একটা বলতে পারেন যে ক্যাটাস্ট্রফিক, বলতে পারেন যে মানুষত্বহীনতা হবে এবং হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার হবে। কিন্তু শুধু হিউম্যানিটেরিয়ান এর কারণেই কিন্তু সৌদি আরবে এটা বলছে, এটা ভাবলেও ভুল হবে। সৌদি আরবের নিজের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা আছে এখানে। সৌদি আরবে দেখাতে যাচ্ছে বা দেখেছে যে এই যুদ্ধ তাদের রিজনের জন্য ভালো হচ্ছে না। অয়েল প্রাইসে অস্থিরতা তো আসছে, রিজনাল স্টেবিলিটি নষ্ট হচ্ছে। আর সৌদি আরবে ইরানের সাথে গত কয়েক বছরে কিছুটা সম্পর্ক উন্নত করেছে। চায়নার মধ্যস্থতা সেটা হয়েছিল, কিন্তু এখন সেই সম্পর্ক ফিরে খারাপ হোক সেটা সৌদি আরবও চায় না। আর এই একটা মেসেজই বুঝিয়ে দিচ্ছে যে মিডল ইস্টে আরব দেশগুলো এই মুহূর্তে ট্রাম্পের সাথে নেই। তারা একটা বলতে পারেন যে আপনি করুন আমরা দেখব, এরকম পজিশন নিয়েছে। এটা ট্রাম্পের জন্য বিশাল ডিপ্লোম্যাটিক ব্লো, কারণ ট্রাম্প মনে করেছিল যে আরব দেশগুলো তাকে সাপোর্ট করবে, ইরানের বিরুদ্ধে একটা বড় কোয়ালিশন তৈরি হবে, সেটা হয়নি। পাকিস্তানের কথায় এই কনটেক্সে বলা দরকার। পাকিস্তানও বলেছে যে শান্তিপূর্ণ সমাধান করো। এটা ইন্টারেস্টিং, কারণ পাকিস্তান ট্রেডিশনালি আমেরিকার অনেক কাছের দেশ, সেই পাকিস্তানও এই যুদ্ধে কিন্তু আমেরিকার পাশে নেই। বন্ধুরা, আসি নেক্সট আপডেটে। তাবরিজ মিসাইল বেস, এই একটা ছবি সব বদলে দেয়। আসি সব হচ্ছে কনসার্ন এভিডেন্সে, এবং যেটা সবাই মানছে স্যাটেলাইট ইমেজের কথা বলছি। ইরানের তাবরিজ শহরে একটা মিসাইল বেস আছে। এই বেসটাতে আমেরিকা আর ইসরায়েল মিলে সবচেয়ে বেশি এবং সবচেয়ে পাওয়ারফুল হামলা করেছে। মানে যদি কোনো একটা টার্গেটকে কমপ্লিটলি ডিস্ট্রয়েড করার কথা বলা হয়, তাহলে এটা সেই টার্গেট ছিল। আর এখন স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছে যে এই বেস আবার ফুললি অপারেশনাল হয়ে গেছে। ইরান সেটা রিভিল্ড করে ফেলেছে। একটু ভাবো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেসটা যদি এই অবস্থায় থাকে, তাহলে যেগুলোতে কম হামলা হয়েছে সেগুলো কোথায় আছে? মানে ইরানের ওভারঅল মিসাইল ক্যাপাবিলিটি এখনও সাবস্টেনেবল বলতে পারেন। যে নিউ ইয়র্ক টাইমস এটা নিয়ে লিখেছে, আমি আগেও রিপোর্ট আপনাদেরকে এই রিপোর্টটা দিয়েছি। আর এটা ছোট কথা না, কারণ নিউ ইয়র্ক টাইমস আমেরিকার বলতে পারেন যে স্টেবলিশড একটা পেপার। তারা যখন বলছে যে ইরান ভাঙেনি, ইরান তৈরি আছে, তখন বুঝতে হবে এই মেসেজটা আমেরিকান পাবলিককে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ জেতা এত সহজ না। ইরানের মিলিটারি স্ট্র্যাটেজিটা আসলে অনেক বলতে পারেন সফিস্টিকেটেড। তারা কখনো একটা জায়গায় সব রাখেনি। ডিস্ট্রিবিউটেড, আন্ডারগ্রাউন্ড, মোবাইল, এই তিনটে প্রিন্সিপালে তারা কাজ করে। তুমি একটা জায়গায় হামলা করো না, একটা জায়গা থেকে কাজ চলতে থাকে। এটা বুঝতে না পারলে ইরানের রেজিস্ট্যান্সকে বোঝা যাবে না। বন্ধুরা, আসে স্টেট অফ হরমুজের কথায়। বন্ধুরা, স্টেট অফ হরমুজ মানে তো আপনারা জানেন যে ন্যারো ওয়াটার ক্যানেল, যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের অয়েল সাপ্লাইয়ের একটা বিশাল অংশ চলে। এই জায়গায় ইরান কন্ট্রোল করে। মানে ইরান চাইলে ওয়ার্ল্ড অয়েল সাপ্লাইতে ম্যাসিভ ডিসরাপশন আনতে পারে। এখন হলো কি, আমেরিকান মিডিয়া রিপোর্ট করছে যে শিপিং কোম্পানিরা ইরানকে প্রতি জাহাজ পার করতে $15 লাখ পর্যন্ত দিচ্ছে। ইরান অরিজিনালি $20 লাখ চেয়েছিল, কিন্তু 15 লাখ দেওয়া হচ্ছে। এর মানে কি, আমেরিকা 40 দিন ধরে ইরানকে হামলা করলো, কিন্তু স্টেট অফ হরমুজে ইরানের নিয়ন্ত্রণ টলাতে পারলো না। শিপিং কোম্পানিরা এখনও ইরানকে টাকা দিয়ে জাহাজ পার করাচ্ছে। এটা আমেরিকার জন্য একটা বলতে পারেন যে হিউমিলিয়েশন, কারণ আমেরিকা বলেছিল যে ওয়াটারওয়েতে ফ্রি রাখা হবে, সেটা হয়নি। আর এই টাকা ইরানের কাছে যাচ্ছে, মানে ইরান ইকোনমিতে একটা বলতে পারেন যে রেভিনিউ সিস্টেম চালু আছে যুদ্ধের মাঝেও। এটা ইরানের রেজিলেন্সের একটা আর্থিক প্রমাণ। বন্ধুরা, গাজা ফ্লোটিলা 430 জনকে ধরলো আর ভেন গাভির নিয়ে গিয়ে অপমান করলো। আপনাদের গাজা খবরে আসি। ফ্রিডম ফ্লোটিলা বা গ্লোবাল মেরিটাইম ফ্লোটিলা, এটা একটা ইন্টারন্যাশনাল কনভয় ছিল, যেটা গাজাতে হিউম্যানিটেরিয়ান এইড নিয়ে যাচ্ছিল। তুরস্ক সহ ইউরোপের বেশ কয়েকটা দেশের 430 জন অ্যাক্টিভিস্ট এতে ছিলেন। এর মধ্যে ইটালি, ফ্রান্স, জার্মানি সহ অনেক দেশের নাগরিক। ইসরায়েল সেই কনভয়কে মাঝপথে আটকে দিল। 430 জনকে আটক করা হলো। এবার এখানে যেটা হলো সেটা নিয়ে আলোচনা করা দরকার। ইসরায়েলের একজন মন্ত্রী ইতামার বেন গাভির, এই লোকটা গিয়ে আটক কর্মীদের সাথে অপমানজনক আচরণ করলো, গালাজ করলো। এটা ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
এখন এই ঘটনাটা ইসরায়েলকে ডিপ্লোম্যাটিকলি কোথায় নিয়ে গেছে একটু ভাবো। তুমি ইউরোপের দেশগুলোর নাগরিকদের আটক করলে, তাদের সাথে খারাপ ব্যবহার করলে, এবং সেটা ছবি ছড়িয়ে পড়লো ইটালির প্রাইম মিনিস্টার জর্জ মেলোনির। তার কথায় আসি, যিনি তুলনামূলকভাবে ইসরায়েলের সমালোচনা ছিলেন না, তিনিও রেগে গেলেন। তুরস্ক তো আগেই রেগেছিল। নীতিনাদু পরে নাকি অর্ডার দিয়েছেন এদের ছেড়ে দিতে, কিন্তু এই ঘটনা আগে কেন হলো সেটা নিয়ে কেউ জবাব দেয়নি। এই ঘটনা আসলে দেখাচ্ছে যে ইসরায়েল এই মুহূর্তে কতটা ডিপ্লোম্যাটিকলি আইসোলেটেড হয়ে রয়েছে। যে দেশগুলো এতদিন চুপ ছিল তারাও এখন মুখ খুলতে বাধ্য হচ্ছে, কারণ নিজের দেশের নাগরিক ধরা পড়লে কোনো সরকারই চুপ থাকতে পারে না। বন্ধুরা, মোদি ইতালিতে গেলেন আর মেলোডি টফি নিয়ে গেলেন, এটা কি মাস্টার স্ট্রোক? এই প্রশ্নটা অনেকেই করছেন। একটু হালকা কথা আসে, দেখুন ভারতের পিএম নরেন্দ্র মোদী ইতালি গেলেন, জর্জিয়া মেলোনির সাথে দেখা করলেন, রোমে ঘুরলেন, এটা পর্যন্ত নর্মাল। কিন্তু তিনি মেলোডিকে উপহার দিলেন মেলোডি টফি, এবার মেলোডি, এটা পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, কারণ ওয়ার্ল্ড প্লেতে এটা ব্রিলিয়েন্ট। মেলোডি থেকে মেলো আর মোদি থেকে ডি মিলিয়ে মেলোডি, দুজনের নাম একসাথে মিলে গেছে না? তো এটা কি একটা জেনুইন ফ্রেন্ডলি গেস্টার? হয়তো মোদি মেলোনির মধ্যে সত্যিই একটা পার্সোনাল রিপোর্ট আছে। মেলোনি পলিটিক্যালি বলতে পারেন যে কনজারভেটিভ, মোদিও তাই। তাদের মধ্যে একটা নিউট্রাল আইডিওলজিক্যাল এফিনিটি আছে। বন্ধুরা দেখুন, এই পুরো সিচুয়েশনটা খুব ক্লিয়ারলি ভাবে দেখো। প্রথমত ট্রাম্প আর নীতিনাদু দুজনেই এই মুহূর্তে নিজেদের বলতে পারেন যে পলিটিক্যাল সার্ভাইভেলের জন্য যুদ্ধ করছে, ইরানের জন্য না, নিজেদের জন্য। ট্রাম্প চায় 2026 পার্টি ভালো করুক, নীতিনাদু চায় জেলে না যেতে। এই দুটো পার্সোনাল ইন্টারেস্ট দুটো দেশকে একটা বিশাল যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আর এটা কি অ্যাকসেপ্টেবল? এই প্রশ্নটা নিজেকে প্রশ্ন করা উচিত, উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, দ্বিতীয়ত ইরান কি হেরে যাচ্ছে? এই ন্যারেটিভটা অনেকেই চালাচ্ছেন ওয়েস্টার্ন মিডিয়াতে, তবে এটা কিন্তু সত্যি না। স্যাটেলাইট ইমেজ দেখা যায় যে মিসাইল বেস রিবিল্ড হয়েছে, স্টেট অফ হরমুজে ইরানের নিয়ন্ত্রণ রয়েছে। আর এই ফ্যাক্টসগুলো ইগনোর করলে সিচুয়েশনকে ভুল বুঝবে। বন্ধুরা, এই ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং যেই আপডেটগুলি দিয়েছেন কোন আপডেট সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।